নমস্কার, আমি সৌরভ কুমার সরকার, বর্তমানে মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমি বর্তমানে আছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। তো প্রধান শিক্ষক, তার সাথে আমি একটু বলি, আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব। কারণ আমি বেশ কিছুদিন আগে স্বামী স্বরূপানন্দ যখন এসেছিলেন, তখন আমি এসেছিলাম, ভাষণ শুনেছিলাম, এখানেই হয়েছিল আর কি। তখন আপনাকে দেখেছি, ইন্টারভিউতে দেখি আর কি। আমার খুব চরম সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিতে পারছে, এটা আমার দিক থেকে একটা প্রাপ্তি বা পাওনা আর কি। তো স্যার, কেমন রেজাল্ট হলো আপনার বিদ্যালয়ে? মাধ্যমিক দিয়ে শুরু করি আর কি। আমাদের মাধ্যমিকের ফলাফল, উচ্চ মাধ্যমিকের ফলাফল দুটোই খুব সুন্দর হয়েছে। মেধা তালিকায় এবার মাধ্যমিকে 2টি ছাত্র স্থান পেয়েছে, আর উচ্চ মাধ্যমিকে 4টি ছাত্র স্থান পেয়েছে। যদিও বাইরে মেধা তালিকা নিয়ে সবাই বলেন যে মেধা তালিকায় স্থান পেলেই বিদ্যালয়ের রেজাল্ট ভালো হয়, তবে ব্যক্তিগতভাবে মেধা তালিকায় স্থান যদি ছাত্ররা বেশি পায় তবে আনন্দ নিশ্চয়ই বেশি হয়। তবে সার্বিক ফলাফল বলতে যা বোঝায়, নরেন্দ্রপুর বিদ্যালয় পশ্চিমবঙ্গের মধ্যে হয়তো অন্যতম একটি ভালো বিদ্যালয় হিসেবে পরিগণিত হবে, কারণ নরেন্দ্রপুর বিদ্যালয়ের সার্বিক ফলাফল ভীষণ ভালো। মাধ্যমিকে 123 জন পরীক্ষা দিয়েছিল, 120 জন ছাত্রই 90% ওপরে পেয়েছে। আর এখানেও উচ্চ মাধ্যমিকেও 123 জন ছাত্র পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 120 জন 90% উপরে নম্বর পেয়েছে। ভীষণ ভালো একটি রেজাল্ট হয়েছে। এবং উচ্চ মাধ্যমিকেও 123 জন ছাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছিল, তার মধ্যে 110 জন ছাত্রই 90%-এর উপর নম্বর পেয়েছে, এবং সবাই 75%-এর উপরে নম্বর পেয়েছে। যদি এটা প্রথম 20 তালিকা করতো তাহলে অনেক সংখ্যক বেশি হতো। প্রথম 20 তালিকা করলে নিশ্চয়ই আরো অনেক ছাত্র আমাদের মেধা তালিকায় হয়তো স্থান পেত, কারণ একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ মানে নম্বরের ভিত্তিতে আমরা বুঝতে পারছি পরপর নম্বর, এবং সেখানে একজন নয় বেশ কয়েকজন ছাত্র এখানে রয়েছে আর কি, পরপর যারা 487, 486, 485, 484, 483 এই নম্বরগুলো পেয়েছে। তো যে কোনো কারণেই হোক, সবাই একটা নম্বর কম পেয়েছে, যে যেমন পারফর্ম করেছে, কিন্তু সার্বিক রেজাল্ট খুবই ভালো। তবে মাধ্যমিকের ক্ষেত্রে এবার লক্ষ্য করেছি আমরা যে ছাত্রটি 8ম স্থান অধিকার করেছিল, সেই ছাত্রটির বাড়ি বিহার নালন্দা। তার প্রথম ভাষার যে বিষয় সেটি হিন্দি, বাংলা নয়। ক্লাস 5-এ নরেন্দ্রপুর বিদ্যালয়ে এসে ও ভর্তি হয় প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে, এবং এই সময়টায় আমাদের 6 বছর ও আমাদের এখানে থেকেছে, আমাদের বিদ্যালয়ের হস্টেলে সে থাকতেই হয়েছে। কখনোই সেভাবে, যেহেতু বাড়ি অনেক দূরে, বাবা মায়ের সাথে থাকার সৌভাগ্য ওর হয়নি। ফলে বিদ্যালয়ের মাস্টারমশাইরা যেমনভাবে গাইড করেছে তেমনভাবেই নিজেকে তৈরি করতে পেরেছে, এবং তার ফলস্বরূপও একটি ভিন রাজ্যের ছাত্র হয়ে সে আমাদের পশ্চিমবঙ্গে এসে তার মেধা তালিকায় শীর্ষস্থানের প্রায় গেছে। তো সেটি আমাদের কাছে খুবই গৌরবের, খুব আনন্দের। তবে বাংলা ইতিহাসের নম্বর একটুখানি কম এসেছে ছাত্রদের, অনেকেরই হয়তো আশানুরূপ হয়নি। সেটি একটু যথাযোগ্য হলে হয়তো আরও অনেক মেধা তালিকায় বা উজ্জ্বল মুখ আমরা দেখতে পেতাম মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিছু জায়গায় ইকোনমিক্সে অনেক কটা ছাত্র 99 পেয়েছে, কিন্তু 100 হয়নি। সেগুলি হলে নিশ্চয়ই প্রথম দিকেই একেবারে ছিল। এবারও এই কোস্টারের ছেলেরা মানে দুজনেই দ্বাদশ স্থানে আছে, এরকম 2জন ছাত্র, তারপরে ত্রয়োদশ স্থানে আছে, এরকম ছাত্ররা আছে। যে 4জন মেধা তালিকায় এবার মাধ্যমিকে কিন্তু এটা ছিল, যে 4জন মেধা তালিকায় এবার উচ্চ মাধ্যমিকে এসেছে, তারা 4জন, সেই 4জনই 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় তারাও মেধা তালিকায় ছিল। এটি খুব ভালো একটি বিদ্যালয়ের ক্ষেত্রে, ধারাবাহিকতা বজায় থাকলে অনেকে হারিয়ে যায় মাধ্যমিকের পর, কিন্তু ওরা ওই ধারাবাহিকতা বজায় রেখেছে, এবং পরবর্তীকালে 4জনই সফল চিকিৎসক হতে চায়। তাহলে আমাদের ঠাকুর, মা এবং স্বামী বিবেকানন্দের আশীর্বাদে আমাদের সব ছাত্ররাই যাতে সাফল্য পায়, জীবনে ভালো প্রতিষ্ঠিত হয়, এবং মানুষের, দেশের, দশের কিছু কাজ করতে পারে, সেবা কাজে লিপ্ত হয়, এই প্রার্থনা করি। আর বিদ্যালয়ের একটি ধারাবাহিক সুন্দর রেজাল্টের ঐতিহ্য তৈরি হচ্ছে, তার একটি অন্যতম কারণ নরেন্দ্রপুরে একটা তপবন সম পরিবেশ রয়েছে, এবং প্রত্যেকটি ছাত্রই আবাসিক থাকলে ছাত্রদের কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। সুবিধের ভাগটাই হয়তো অনেকটা বেশি, এবং মাস্টারমশাইরা খুব যত্ন করে পড়ান। আমাদের শিক্ষাকর্মী যারা আছেন, যারা হস্টেলে ছাত্রাবাস কর্মী যারা আছেন, তারাও উদয়াস্ত পরিশ্রম করেন। সন্ন্যাসী, ব্রহ্মচারী বা অন্যান্য শ্রেণীর যারা সেবক আছেন, তাদের সকলের সম্মিলিত প্রয়াসেই কিন্তু আমাদের এই সাফল্য তৈরি হয়। আরেকটি কথা গুরুত্বপূর্ণ, আমি বারবার বলার চেষ্টা করি, সেটি হচ্ছে মানে এই একবিংশ শতাব্দীতে এসেও, মানে 2য় দশকের প্রায় মধ্য পর্যায়ে আমরা পৌঁছে গেছি, 3য় দশকের মধ্য পর্যায়ে।
তো সেখানে দাঁড়িয়ে আমাদের ছাত্রদের হাতে মোবাইল ফোন থাকে না। তো এই মোবাইল ফোন না থাকায় ছাত্রদের মনঃসংযোগের কিন্তু খুব একটা ব্যাঘাত ঘটে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মোবাইল ফোন হাতে না থাকাটা আমাদের এই ধারাবাহিক রেজাল্টের একটি অন্যতম চাবিকাঠি বর্তমান সমাজে বা বর্তমান এই যুগে, মানে যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য কিছুর সমাজ মাধ্যম বা মোবাইল গেমসের হাতছানি ছাত্রদের কাছে, বিশেষত 15, 16, 17, 18 ছাত্রদের কাছে অনেকটাই বেশি। সেখানে ছাত্রদের হাতে যেহেতু মোবাইল ফোন থাকে না, সে কারণে ছাত্রদের এই মনঃসংযোগের ব্যাঘাত খুব একটা ঘটে না। এটির প্র্যাকটিস আছে বলেই আমার মনে হয় এখনো আমরা এই সাফল্য ধরে রাখতে পেরেছি। একটা অভিনব ব্যাপার যেটা হলো, এটা মানে আমাদের প্রেসিডেন্ট স্যারও বলছিলেন যে যমজ ভাই গতবার মেধাতালিকায় ছিল অনিক এবং অনুজ বাড়ুই, অনিক এবং অনিশ বাড়ুই, আর কি। এরা আবার উচ্চ মাধ্যমিকে একই নম্বর হলো, এটা কেমন একটা। এরা দুজনেই মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করেছিল এবং 5 থেকে এখানে পড়েছে। আমরা দেখেছি মা বাবাও ভীষণ সিরিয়াস, ছেলে দুটিও খুব সিরিয়াস, খেলাধুলো খুব ভালো করে এবং সেক্ষেত্রে কোনো অসুবিধে ওদের নেই। প্রাপ্ত নম্বরও কিন্তু এবার ঘটনাচক্রে সে প্রাপ্ত নম্বরও, গত বছর প্রাপ্ত নম্বর 1 ছিল না, 2 নম্বরের ফারাক ছিল, এবছর সেটিও নেই। প্রাপ্ত নম্বর সাবজেক্ট একই ছিল, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এইবার পিওর সায়েন্সের এবার নম্বরটা কিন্তু বেশি তুলনামূলক কোশ্চেনের তুলনায়। তার কি কোনো কারণ আপনি? তার কোনো কারণ না, বিশেষ যে খুব কারণ কিছু রয়েছে তা নয়। তবে ইকোনমিক্সে হয়তো আর 1-2 নম্বর, ইকোনমিক্সে কেউ 98, 99 পেয়েছে। স্ট্যাটে আবার উল্টোটা হয়েছে, স্ট্যাটে হয়তো পিওর সায়েন্সের যারা ছাত্র স্ট্যাটিস্টিক্সে তারা কেউ 100 পায়নি, ইকোস্ট্যাটের ছেলেরা 100 পেয়েছে। সেটির কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তবে ইকোস্ট্যাটের ছেলেরা 1 থেকে 10-এ ঢুকলে আরো ভালো লাগতো। স্যার, আমি তো একটা বিদ্যালয়ে শিক্ষকতা করি, আমারও ছেলে আছে। তো আমরা বাড়িতে যে ডিসিপ্লিনটা কোনোদিনই আমরা হয়তো, এটা মোবাইল বললেন আর কি, আমরা তো বাধ্য হই 8 ঘন্টার জন্য হলেও সারাদিন পরের বলে বাবা একটু দাও দেখি, সেটা এখানে তার কোনো নেই। এইটা কিন্তু একটা বড় কারণ এখানে, তার সঙ্গে নিয়ম শৃঙ্খলা আছে। তো এটা আপনি একটু আর যদি স্পেসিফিক বলুন যে কেন আমরা যারা বাইরে মানুষ করছি বাচ্চাদেরকে আর কি হয়তো গাইড করছি, কিন্তু এই ডিসিপ্লিন, এই নিয়ম শৃঙ্খলা, এই পরিবেশ কিন্তু আমরা কোনো মতেই দিতে পারছি না। নিয়ম শৃঙ্খলা তো আমাদের মানে আমরা শাস্ত্রে পাই ছাত্রানাম অধ্যয়নম তপ, ছাত্র অধ্যয়নই করবে। কিন্তু অধ্যয়নটা যদি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করে তাহলে খুব সহজেই সেটি প্রাপ্ত হয়। আমাদের মাধ্যমিকে যে সাফল্য এসছে, একগুচ্ছ ছেলে ভালো রেজাল্ট করেছে, তারা 12 মাসের মধ্যে 10 মাস আমাদের এখানেই থেকেছে। কিন্তু তাদের 12খানা মাস্টারমশাইও ছিল না, তাদের প্রায় 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা পড়ারও সুযোগ ছিল না। আমাদের ছাত্রদের স্টাডি হল থাকে, মোটামুটিভাবে বলা যেতে পারে 6 ঘন্টা ওরা খুব নিরবিচ্ছিন্নভাবে স্টাডি করতে পারে। সেই 6 ঘন্টা যদি যত্ন করে মন দিয়ে পড়াশুনো করে তাহলেই কিন্তু সাফল্য করতলগত হয়। আর একই সঙ্গে আবাসিক বিদ্যালয়ে থাকার যে সুবিধের কথা বলছিলাম, যেহেতু বন্ধুরা পারস্পরিক বেশ প্রত্যেকে সাহচর্য লাভ করে, সান্নিধ্য লাভ করে এবং একই সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রেও যথেষ্ট সাহায্য লাভ করে। একই ঘরে 4 জন থাকে, পাশের ঘরে আরও 4 জন থাকে। আমার যে অঙ্কটি আটকে যায়, আমার ফিজিক্সের যে সলিউশনটা হয় না, সেটির জন্য আমাকে শিক্ষক পর্যন্ত পৌঁছতে হয় না। সেটির জন্য আমাদের পাশের ঘরের ছাত্রটি, আমার পাশের বেডের ছাত্রটি সাহায্য করে। তো ফলে এখানে পারস্পরিক সাহায্যের একটা অদ্ভুত সম্বন্ধ তৈরি হয়, যেটি কিন্তু ভবিষ্যতে খুব একেবারে মানে সবার অলক্ষ্যেই কিন্তু আমাদের সকলের ভেতরে, ছাত্রদের সকলের ভেতরে একটা সাহায্য করবার যে মানসিকতা, পরের সুবিধেই বা অসুবিধায় পাশে দাঁড়ানোর যে মানসিকতা, সেটা তৈরি হয়ে যায়। বাড়ির ক্ষেত্রেও যে তৈরি হয় না এটা আমরা বলবো না, তবে বাবা মায়ের কাছে যেহেতু বাবা মার সন্তান 1টি বা 2টি, সেক্ষেত্রে স্নেহ বড় বিষম বস্তু। সেই জায়গায় হয়তো বাবা মা সেটি তৈরি করতে হয়তো পারেন না, কিন্তু বা সুযোগ কম পারেন না বলাটাও হয়তো ভুল। কিন্তু যদি বাবা মা সত্যি সচেতনভাবে মানে ছাত্রদের এইভাবে তৈরি করেন, মানে একটু কষ্ট করতে দিতে হবে। মানে কষ্ট বড় দয়ার দান। মানে কষ্ট যদি না করে তাহলে ছাত্ররা বোধহয় কখনোই মানে শীর্ষে বা সাফল্যের একেবারে চূড়োয় উঠতে পারে না। মানে ছাত্ররা যদি বুঝতে পারে যে কষ্ট করলে তবে কেষ্টটা মেলে, এই ভাবনাটা যদি ঠিক করে থাকে, তাহলে বোধহয় মানে লাইফটা, পরবর্তী জীবনটা অনেক সুন্দর হয়। তাই বাবা মায়েদের বলবো, যারা আপনারা সন্তান মানুষ করছেন, হয়তো আমাদের আশ্রমের মতো পরিবেশ হয়তো বাড়ি নিশ্চয়ই দিতে পারে না, কিন্তু চেষ্টা করলে বাড়িটিকেও, গৃহস্থ বাড়ির আশ্রমটিকেও, গৃহস্থ বাড়িটিকেও আশ্রম তৈরি করা যায়। নিয়মানুবর্তিতা এবং ধর্মানুশীলন, একই সঙ্গে ছাত্রদের চরিত্র গঠন এবং বাবা মা এবং যারা সাহচর্য, বাবা মার সাথে আরও যারা থাকেন, তাদের যদি জীবন অত্যন্ত সুন্দর, সুসংবদ্ধ হয়, তাহলে নিশ্চয়ই তার প্রভাব সন্তানের প্রতি পড়ে এবং সন্তান নিশ্চয়ই তার ফলে পরবর্তী জীবনটা সুন্দর করতে পারে। আর একটা দেখবেন রিসেন্ট আনন্দবাজার দেশে গৃহশিক্ষক নির্ভরতা একটা বড় করে দেখবেন পিকচার দিয়ে দিয়েছিল। আমরা যারা বাইরে আছি
প্রচণ্ড বেশি, 12 জন দেখবে, আপনি বললেন বুঝতে পারছি 12 জন, আমি বুঝতে পারছি আর কি। তো সেইটা কিন্তু বাইরে যারা পড়ছে তাদের কিন্তু প্রত্যেকটা বিষয় তো থাকছেই, একাধিকও থাকছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই বিষয় নিয়ে একজন ছাত্র আমাদের করিমপুরে বিপ্লব পাল, যিনি এখন বড় জায়গায় আছেন, নরেন্দ্রপুরের ছাত্র, উনি বারবার প্রশংসা করেন, মানে এই থাকাটাও জীবনটা অনেকটা গড়ে দিয়েছে। এখন আমেরিকায় থাকেন, উনি বারবার বলেন যে এখানকার যে পরিবেশ, নিয়ম শৃঙ্খলা, প্রতিনিয়ত পাঠ উপনিষদ পড়া, বেদান্ত, ওইসবগুলো উনি বারবার লেখেন যে আমার ওইটা আমার জীবনে বিল্ড আপ করে দিয়েছে আর কি। তো সেইটা পরবর্তীকালে তো খুব বড় জায়গায় উনি গেছেন আর কি। তো সেইটা কি মনে হয় যে এটা আরও বেশি করে আমরা তো পাচ্ছি না, ধরেন এরকম করে বাড়িতে শৃঙ্খলা করতে, বা ধরেন প্রাইভেট টিউশন আমরা বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি আর কি। তো এখানে তো প্রাইভেটে কোনো নেই সেরকম, হয়তো টিউটোরিয়াল আছে, সেটা তো বাইরে থেকে আসছে। সেই ব্যাপারটা যদি বলি, প্রাইভেট কোনো কি প্রয়োজনীয়তা আছে গৃহশিক্ষকের? হ্যাঁ, গৃহশিক্ষকের প্রয়োজনীয়তা নিশ্চয়ই আছে, মানে সেটি তো অস্বীকার করা যায় না। গৃহশিক্ষকের কাছে এককভাবে বা খুব ছোট ছোট ব্যাচে পড়ার সুযোগ থাকে, কিন্তু আমাদের বিদ্যালয়ে আমরা যে মোটামুটি ক্লাস 7 থেকেই ছাত্রদের 6টি সেকশানে বিভক্ত করা হয়। 6টি সেকশানে, এক একটি সেকশানে যে বিভাগগুলো তৈরি হয়, ক, খ, গ, ঘ, ঙ, চ, এই 6টি, ABCDEF, এই 6টি বিভাগের প্রত্যেকটি বিভাগে ছাত্র সংখ্যা দাঁড়ায় মাত্র 20 থেকে 22 জন, মাত্র 20 থেকে 22। তো ফলে শিক্ষক একটি ক্লাসরুমে যখন পাঠদান করতে যান, তখন প্রত্যেকটি ছাত্রের উপরেই মোটামুটিভাবে নজর দিতে পারেন। সেক্ষেত্রে বিদ্যালয় প্রশাসনের তরফ থেকে এটি একটা নিরন্তর প্রয়াস রাখা হয়, তাদের কাছে প্রশ্ন করা হয়, রেজাল্ট ভালো হলো বা খারাপ হলো তার কারণ জিজ্ঞাসা করা হয়, এবং সেইগুলি জিজ্ঞাসা করা হয় বলে শিক্ষকরাও অবশ্যই বেশিরভাগ শিক্ষকে নিজে থেকেই করেন। যাদের হয়তো কখনো কোনো অসুবিধা হয়, কিন্তু তারাও কিন্তু আমাদের এই সিস্টেমটিকে মানিয়ে নেন এবং ছাত্রদের বিষয়ভিত্তিক পড়াশুনোর ক্ষেত্রে যে গাফিলতি আছে বা সমস্যা আছে সেগুলির প্রতি যত্নবান হয়ে উঠতে পারেন। তো এটি একটি বড় সুযোগ নরেন্দ্রপুর বিদ্যালয়, যেহেতু সেকশনগুলোকে খুব ছোট ছোট করা হয়। আর একই সঙ্গে যেটা বলছিলাম, বাবা মায়েরা যখন বাড়িতে নিয়ে যান গ্রীষ্মকালে বা পুজোর ছুটিতে, তখন বাবা মায়েরা সত্যিই খুব যত্নবান হন। হ্যাঁ, যদিও গৃহশিক্ষক তারা দেন খুব কম সময়ের জন্য, সেটা আমাদের কাছে খবর থাকে, কিন্তু এই 10 মাসের যে ট্রেনিং বা 10 মাস আমাদের এখানে থেকে যে সুযোগটা, যে ছেলেদের পড়ার পরিবেশটা পায় ছেলেরা, তাতেই কিন্তু ওরা তৈরি হয়ে নিতে পারে। আর স্যার আমি আগে দেখছিলাম খেলে কিন্তু বিকালে, এটা হ্যাঁ, বিকেলে রোজ আমাদের, এখন দেখবেন বাইরে টিউশন 5টা থেকে পড়া থাকছে, আমাদের স্কুল থেকে ফিরে খেলছে না। ঠিক, আমাদের ছেলেদের কাছে খেলার মাঠটা তীর্থের মতো, তীর্থে যাওয়ার মতো, এবং ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি ছাত্রদের খেলার মাঠে যেতেই হয়, এটি কম্পালসারি, যেতেই হয়। 4টায় ছুটি হচ্ছে, স্কুল 5টায় পড়া থাকে, সেটা খেলার সুযোগ পায়, বাইরের কথা 90% হয়তো সেই দিক থেকে আমরা অনেকটা মুক্ত, অনেকটা সুযোগ আমাদের কাজ দিচ্ছে মানসিক দিক থেকে ছাত্রদের সেভাবে সুন্দরভাবে তৈরি করে। অনেকে বলে যদি কোনো সুযোগ আসে ভর্তির ব্যাপারটা, পঞ্চম এবং একাদশে, তো একাদশে ভর্তির সিটটা এখানে নিজের ছাত্র নেওয়ার পর সেই সিটের সংখ্যাটা যদি স্যার বলুন সায়েন্স এবং আর্টসের, এবং এটি তো প্রত্যেকবারই পরিবর্তিত হতে পারে, তার জন্য সংখ্যাটা কখনোই উল্লেখ করি না। আমরা মোটামুটিভাবে একাদশ শ্রেণীতে মোটামুটিভাবে 120 থেকে 122-24 জনের বিজ্ঞান। এবছর আমরা বাণিজ্য বিভাগ চালু করেছি, বিজ্ঞান, কলা বিভাগ, ইকোস্ট্যাট ম্যাথ যে কম্বিনেশন, ওটাও বিজ্ঞান বিভাগই বলা চলে। আর এই বছর থেকে বাণিজ্য বিভাগ শুরু হচ্ছে। সব মিলিয়ে 120 থেকে 125-এর মধ্যে থাকা, সব মিলিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে হয়তো কিছু ছাত্র কমে গেল, রেশিওর থেকে। আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল স্কুল, আবাসিক স্কুল, এখানে ছাত্রদের মানে যতগুলো ছাত্র ততগুলো আমাদের বেছানা দরকার। হ্যাঁ, ফলে ক্লাসরুম থাকলেই হয় না, একই সঙ্গে অনেক ধরনের স্টাডি হলের অ্যাকোমোডেশন, ডাইনিং হলের অ্যাকোমোডেশন, সমস্ত কিছুর অ্যাকোমোডেশন দরকার সঠিকভাবে। সে কারণে শুনলাম আর কি যে এখানে যেই মেন অ্যাডভান্স এবং নিটের কোচিং পাশাপাশি হয়, ওই সম্বন্ধে একটু বলুন। একই সঙ্গে বিদ্যালয়েই একই সঙ্গে, মানে এটি ঠিক ওতপ্রোতভাবে চলতে থাকে। আমাদের ছাত্ররা তো সর্বভারতীয় পরীক্ষাগুলোর জন্য তৈরি হয়, যেই মেন্স, যেই অ্যাডভান্স, নিট, ISI এর পরীক্ষা, CUET পরীক্ষা যেটি সর্বভারতীয় কলেজ স্তরের যে পরীক্ষা, CMI চেন্নাই ম্যাথমেটিক্যাল ইনস্টিটিউটের পরীক্ষা, এছাড়াও আইজারের জন্য একটি টেস্ট হয়, আইজার, নাইজার, এই সমস্ত পরীক্ষার জন্যই ছাত্ররা নিজেদের প্রিপেয়ার করে। সে কারণে আমরা আমাদের ছাত্রদের একটু তৈরি করার চেষ্টা করি। সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকরা আলাদা করে একটু জয়েন্টেড বা নিটের জন্য তৈরি করেন। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, সব শিক্ষক অবশ্যই নন, কিছু বাইরে থেকে মাস্টারমশাইরা আছেন যারা সুন্দর ভালো পড়ান, কিছু প্রাক্তন ছাত্ররা আছেন
যারা পাঠদান করেন। এভাবেই সকাল সন্ধে এবং বিদ্যালয়ের ক্লাসের মধ্যেই এই সমস্ত টিউটোরিয়াল কোচিংগুলো চলতে থাকে এবং একই সঙ্গে পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্রদের চ্যাপ্টারের পরেই চ্যাপ্টার এক একটি চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেগুলোর জন্য পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে, যে পদ্ধতিতে যেই মেন্স হয় বা যেই অ্যাডভান্স হয় সেই পদ্ধতিতে এমসিকিউ এর রুল বা আইন মেনে আমরা ছাত্রদের পরীক্ষা নিই, মানে সর্বভারতীয় পরীক্ষার জন্য প্রিপেয়ার করি। আর এছাড়াও এখন যেহেতু আন্তর্জালিক মাধ্যমের অর্থাৎ অনলাইন পড়াশোনার একটি প্রকোপ বেড়েছে, সে কারণে বিদ্যালয় সংলগ্ন বিদ্যালয়ের যে ছাত্রাবাস আছে, ছাত্রদের হস্টেল, সেই সংলগ্ন আমরা একটা কম্পিউটার ল্যাব করেছি যেখানে হাই স্পিড ওয়াইফাই দেওয়া আছে। ছাত্ররা প্রয়োজন অনুসারে ওটা কখনো কখনো ব্যবহার করতে পারে। তাদের অনলাইন লেকচার বা কোনো কনফিউশন থাকলে অন্যান্য যে ভিডিও লেকচারগুলো, ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়া যায় সেগুলোর সাহায্য ওরা নিতে পারে। আর একটা জিনিস খুব ভালো যেটা দেখছিলাম, আমি আগের বার ধরে এসেছিলাম, সেবা যে ব্যাপারটা আর কি আছে, ভলেন্টিয়ার করছিল প্রচুর ছেলেগুলো, আমাদেরকে নিয়ে যাবো গেট থেকে নিয়ে যাওয়া, কোথায় যেতে হবে পুরো ভলেন্টিয়ার করছিল, টিফিন দেওয়া, কাজ করা। আজকে যখন বাবা মা তারা আজকে মেডিকেল হয়তো পাবে, এরা আর কি কনফিডেন্স আছে, তবে হচ্ছে এইখানে আসার পর ডাক্তার তো অনেক হচ্ছে, কিন্তু ডাক্তার মানবিক ডাক্তার যেটাকে বলছে ওই আদর্শে ওরা ওই দীক্ষিতই হবে, চেঞ্জ হবে না। আমরা প্রথম থেকেই যেটা বলছিলাম, হস্টেলে থাকলেই ছেলেদের মধ্যে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়, একে অপরের দুঃখে একে অপরের সময়ে যখন একে অপরের সমস্যায় পাশে দাঁড়াতে পারে। তাহলে এই একটা মানে পারস্পরিক যে মেলবন্ধন, পারস্পরিক সাহায্যের যে নীতি, সেটি হস্টেলে থাকতে থাকতেই তৈরি হয়। এছাড়াও আমরা ছাত্রদের স্বনির্ভর করার জন্য, সেবাপরায়ণ করবার জন্য আমরা একাদশ দ্বাদশে এনএসএস উইং চালু করেছি, যেখানে ছাত্ররা শীতের সময় কম্বল বিতরণের জন্য উদ্যোগী হয়। আমাদের এই যে ক্যাম্পাসে ওরা থাকে সেই ক্যাম্পাসের ক্লিনিংয়ের জন্য তারা উদ্যোগী হয়। পার্শ্ববর্তী গ্রাম রয়েছে, আমাদের পাড়া রয়েছে, সে সমস্ত পাড়ায় ওরা সেগুলো ঝাড়ু দেওয়া, ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করা, সেগুলির কাজ করে, কখনো কখনো সেগুলির কাজ করে বছরে 1-2টি বার। আর আমাদের এখানে ছোট ছোট বাচ্চাদের কিছু ফ্রি কোচিং হয়, সেই ফ্রি কোচিংয়ে আমরা সপ্তাহে কয়েকদিন ছাত্রদের মাঝে মাঝে পাঠাই, যেখানে ওরা ছাত্রদের পাঠ দান করে, সর্বোত্তম দান বিদ্যাদান, ওরা বিদ্যাদান করে। এবং একই সঙ্গে যে যখন আমাদের কোনো উৎসব আদি হয়, অনুষ্ঠান হয়, তখন ছাত্রদের বিভিন্ন ছোট ছোট দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্বগুলো ওরা নিজেরাই অত্যন্ত আনন্দের সঙ্গে খাওয়ার ঘরে খাবার পরিবেশন করা, ঠাকুর ঘরে স্বেচ্ছাসেবকের কাজ করা, ঠাকুরের সমস্ত ঘর মোছা বা অন্যান্য কিছু কার্পেট পাতা, সেগুলি একবারে স্বেচ্ছায় ওরা কাজ করে। তো এইগুলি প্রথম থেকেই মানে একটুখানি সেবা করার দিকে, একটু পরের জন্য কাজ করার দিকে ওদের এগিয়ে দেয়। আর একটা বার আমি নিজের সরকারিতে একবার ছিলাম আর পিটিআই যখন করতাম, খাওয়া দাওয়া খুব ভালো ছিল আমার ওখানে। আমার জীবনে সব থেকে ভালো খাওয়া আমি সরকারিতে 1 বছর খেয়েছি, মানে হোস্টেলের খাওয়া কিন্তু নয়, আমি বেলঘরে থেকেছি। এখানে অনেকের বাবা আমার অন্য হোস্টেলে ভয় থাকে যে খাওয়ার সমস্যা হবে কিনা, যারা বাইরে থাকে আর কি, সেই দিকে আমার মনে হয় মিশনের খাওয়া যথেষ্ট ভালো হয় এখনো পর্যন্ত। তবে ওই আর কি, ছাত্ররা যখন এখানে থাকতে থাকতে একটা একঘেয়েমি আসেই খাওয়ার প্রতি। কিন্তু আপনারা যদি বিচার করে দেখেন তুল্যমূল্য, তাহলে অবশ্যই আমাদের এই আশ্রমের খাওয়া। পঞ্চম শ্রেণীতে ভর্তি আমাকে অনেকে বলে, এটা একটু স্যার বলুন। পঞ্চম শ্রেণীতে ভর্তি যেমন সরকারি নিয়ম আছে 10 থেকে 11 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে, এবং 3টি সাবজেক্টের উপর আমরা মূল পরীক্ষা নিই, বাংলা অথবা হিন্দি, ইংরেজি এবং গণিত। এই 3টি সাবজেক্টের মূলে তার সঙ্গেও অ্যালাইড কিছু সাবজেক্ট রয়েছে, সেগুলোর উপর আমরা পরীক্ষা নিই। এবং ছাত্ররা প্রবেশিকা পরীক্ষার পর অনেক ছাত্র একসঙ্গে পরীক্ষা দেয়, আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না। মাত্র আসন সংখ্যা ওই মোটামুটি অ্যারাউন্ড 140। এই আর মিডিয়াম কি একটা, দুটো মিডিয়াম একসাথেই চলে, বাংলা এবং ইংরেজি। হ্যাঁ, মাধ্যমিক পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো স্যার আরেকটা যেটা বলছিলাম আর কি, যে মিডিয়ামটা আর কি, হ্যাঁ আপনারা দুটো মিডিয়াম একসঙ্গে পাঠাতে দিচ্ছেন আর কি। তো আমরা তো বাইরে যারা পড়ছি, আমি বাংলা মিডিয়ামে পড়ি, এই মিডিয়ামটা কি খুব একটা ফ্যাক্টর করে না? একেবারেই ফ্যাক্টর করে, একেবারেই। ছেলেদের ইংরেজিটা স্ট্রং হবে, আন্তর্জাতিক একটি ভাষা, যে ভাষায় পরবর্তীতে কাজ করবে, গবেষণা করবে, উচ্চশিক্ষায় এগিয়ে যাবে, তাহলে সেটিও তো একই সঙ্গে স্ট্রং হওয়া দরকার। তারা প্রথম থেকে ইংরেজি মিডিয়ামের ছাত্র, সেটি একটু বাড়তি সুযোগ পায় অবশ্যই। আর একটা প্রাসঙ্গিক প্রশ্ন, আমি ওদের সাক্ষাৎকার শুনে বলছি, এটা বললো টেক্সট বইটা যেটা ফুটিয়ে পড়া আর কি, এবং কনসেপ্ট যেটা করা আর কি, সেই পার্ট লিস্টটা এখানে দেওয়া, এটা একসাথে বলুন আর কি, যেটা হয়তো অনেক মুখস্থ করছে ছেলে মেয়ে,
ওরাই বলছে নোট ভিত্তিক পড়াশোনাটা খুব একটা সমর্থন করা হয় না। এটাই বলছি। হ্যাঁ, মানে নোট যে একেবারে তৈরি করে দেওয়া হয় না বা মাস্টারমশাই দেন না, তা কখনোই বলা যাবে না। কিন্তু নোট ভিত্তিক পড়াশোনায় নরেন্দ্রপুর বিদ্যালয় খুব একটা বিশ্বাস করে না। ছাত্রদের প্রত্যেকটি সাবজেক্টের প্রতিটি অংশ সুন্দর করে খুঁটিয়ে ছোট ছোট বই খুঁটিয়ে পড়া, এবং সঙ্গে যদি আরও কিছু রেফারেন্স বই থাকে তাহলে ছাত্রদের জ্ঞানের যে ভাণ্ডারটা সেটি বাড়ে। আর অনেক ক্ষেত্রে কি হয়, মানে সেগুলি বাড়তে থাকলে পরবর্তীকালে কি হয় যে সাবজেক্টের প্রতি ভালোবাসা, কনফিডেন্স সবটাই বাড়ে। তো ফলে ছাত্র খুব সহজেই সেই সাবজেক্টগুলি নিয়ে এগিয়ে যেতে পারে। সেই শিক্ষাটা মোটামুটি আমরা ছাত্রদের বাবা মায়েদের বারবার নিষেধ করি যে কোনো ছাত্র বন্ধু বা গাইড বই যাতে ছাত্রদের না দেওয়া হয়, নোট বই না দেওয়া হয়। এবং কখনো কখনো বাবা মায়েরা দিয়ে ফেললে আমাদের সেগুলি একবারে সিজ করে নিতে হয়, যাতে বাজেয়াপ্ত করা হয়, সেগুলি ছাত্রদের ব্যবহার করতে দেওয়া হয় না। তো সেইগুলি ছাত্রদের তো অবশ্যই মৌলিক যে চিন্তার তার সুযোগটা দেয়, মৌলিক চিন্তার সুযোগ দেয়। তো সেটি তো অবশ্যই আমাদের পরবর্তী ক্ষেত্রে সাফল্যের জন্য এগিয়ে দেয়। অসংখ্য ধন্যবাদ, আমার নিজেরও খুব ভালো লাগলো স্যার। আবার এটা হলো, আবার পরবর্তীকালে ইচ্ছা হলো সাক্ষাৎকার নেওয়ার। অসংখ্য